তোদেরকে তো বলে 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 আমি তোকে গেলুম যে একটু ফল আনিস রে, ফল আনিস রে, ফল আনিস রে। ছেলে সব কি বললে? ফল? শোনো, এই ভাত ডালের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আবার ফল টল আনতে পারবো না। ফল লাগবে না, আমার ফল লাগবে না। আরে শাকচুনিটা ঘরে বসে বসে একা একা ফল খায়, ও খায়, আমার বর খায় একা একা বসে বসে। আমি দেখেছি তো লুকিয়ে লুকিয়ে যে ওরা দুজনে মিলে ফল খায়। বেশ করে খাই গো, আমি নিজের পয়সায় ফল কিনে খাই, কিন্তু তোমার ক্ষেত্রে তো সেটা হবে না। তোমাকে যদি ফল খেতে হয় তাহলে তোমাকে তোমার ভাইদের কাছে ভিক্ষে করতে হবে। আর কি বলো তো পুতুল দি, ভিখারির তো সব দিন সমান যায় না। কোনোদিন যদি কারো তোমার প্রতি দয়া হয়, সে যদি তোমাকে পয়সা দেয়, তখন ফল কিনে খাবে, কে বারণ করেছে? আমার সাথে তুলনা করতে এসেছে। বলি কথাখানা যে বললে, এতক্ষণ ধরে যে কথাগুলো বললে, কথাগুলো সবাইকে না রেকর্ড করে রাখতে হয়, রেখে শোনাতে হয়। হায় 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 রে, এই নাকি শিক্ষিত মেয়ের চিরি, এই নাকি শিক্ষিত মেয়ে, চাকরি করা মেয়ে। হ্যাঁ, কিন্তু প্রথমবার শুনলাম যে তুমি নাকি ঘরে বসে বসে একা একা ফল খাও। তো বলি, তুমি তো একটা মেয়ে মানুষ, একবারও মনে হয় না, কোনোদিনও কি একবারও মনে হয় না যে বাড়িতে একটা অসুস্থ মেয়ে আছে, তাকে তার ডাক্তার ফল খেতে বলেছে? একবারও মনে হয় না যে নিজের থেকে তাকে দুটুকরো ফল নিয়ে গিয়ে দিই? মনে হয় না তো কখনো? না, মনে হয় না, কারণ টাকাটা আমি অনেক কষ্টে রোজগার করি, আমার মাথার ঘাম পায়ে ফেলে। এই তোমার মেয়ে ঘরে বসে বসে ফুটানি মারবে, আমাকে রোজ গালবন্ধ করবে, আর তাকে আমি ফল কেটে সুন্দর করে সাজিয়ে এনে দেবো? না গো, এতটাও ভালো মানুষ আমি নই। তবে আমাকে ফল কিনে, আমি ফল খেতে চাই না। আমার বউ তো জানতো না আমার অসুখ করেছে, আমার জন্য কত ফল নিয়ে আসতো আমার বউ। আর যদি ফল নাও নিয়ে আসতো না, তাহলে আমার বউ এসে আমাকে কত আদর করে দিত, আমি সুস্থ হয়ে যেতাম। কান্তি হবে না, অসুখের শরীরে আর কান্তি হবে না। মা চুপ করো, কেঁদো না। মা, ওকে কিন্তু ন্যাকা কান্নাটা কাঁদতে বারণ করো। আমি বলে দিচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, তাড়া আছে আমাদের, খাবারটা দাও। বলি একা হাতে সকাল থেকে সবকিছু করছি। আজ আমাদের কেসের মূল অভিযুক্ত শিমুল দেবীর কথা আমরা শুনব। যে মানুষটা আজ অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়িয়ে তার সুখ দুঃখের কথা শুনব, তার ওপর ওঠা অভিযোগ, তার উত্তরে তিনি কি বলতে চাইছেন সেই কথা আমরা শুনব। স্যার, আপনার অনুমতির অপেক্ষায় রয়েছে। অনুমতি দিলাম। থ্যাংক ইউ স্যার। শিমুল ব্যানার্জি হাজির হো। আজ আমাদের অ্যাডভোকেট একেবারে তৈরি হয়ে এসছে, দেখবি একেবারে ধুয়ে দেবে। রোজই তো একই কথা শুনে যাচ্ছে, এদিকে ওদের অ্যাডভোকেট তো রোজ একেবারে ক্লিন বোল্ড করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু বুঝতে পারছি না। দাদা, এরকম করো না, দাঁড়াও না, একটু সময় দাও, ধৈর্য ধরে অপেক্ষা করো, দেখবে খেলা তো আজকেই হবে। শিমুল যেন হাল ছেড়ে না দেয় সুচরিতা দি। আমরা তো এতগুলো মানুষ এসছি বলো ওর জন্য, ওর পাশে দাঁড়ানোর জন্য, এরপরেও হাল ছেড়ে দেবে? এই যে শতদ্রু ওর পাশে থেকে এত লড়াই করছে, ওকে দেখেও ও একটু ইন্সপায়ার্ড হবে না বলো তো? যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। देखो ना, आज भी तो আমি ऑफिस छुट्टी নিলাম, इसके बाद আমার জব থাকবে কি থাকবে না ये भी मुझे नहीं पता, पर हाँ मन में একটা जिद এসে গেছে कि एंड तक ट्राई করব। और ये भी तो सही है ना कि ऐसे ही किसी सच को झूठ साबित नहीं कर दिया जा सकता। पर हाँ, শিমুল के ऊपर तो আমাদের অনেক হোপ আছে না, और আমরা ये भी জানি कि ও সেটা রাখবে। আপনার নাম? শিমুল ব্যানার্জি। আপনি পরাগ ব্যানার্জির স্ত্রী, তাই তো? প্রাক্তন স্ত্রী, ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। বেশ,
আপনি পরাগ ব্যানার্জির স্ত্রী ছিলেন। হ্যাঁ। আপনার বিবাহিত জীবনের অভিজ্ঞতা যদি বলেন আমাকে। ভয়ঙ্কর। এক কথায় বলতে গেলে নরক যন্ত্রণা সহ্য করেছি আমি। আপনি একটু ডিটেলে বলবেন? স্যার, পুরো ব্যাপারটাই না ভয়ঙ্কর ছিল। শুধু যে পরাগ ব্যানার্জি আমার ওপর অত্যাচার করেছে তা কিন্তু নয়। প্রথম দিকে পরাগ ব্যানার্জির মাও আমার ওপর অত্যাচার করেছে। দেখলে দেখলে তোমার মাকে কত ভালোবাসে, দেখলে তো? তোমার মায়ের তো তার বউয়ের প্রতি ভালোবাসা একদম উতলে উতলে পড়ছে। দেখো না, দেখো এবারে। মার তো আজ এখানে থাকা উচিত ছিল। মা তো আজকে এখানে আসেনি, থাকলে বুঝতে পারত ওর সঙ্গে যত পীড়িত সব ঘুচে যেত। মা তো ধর্ম থেকে বিচ্যুত হচ্ছেন, এটাই কি আপনার ওকালতির প্রথম পাঠ? আমি নিশ্চয়ই আপনার কাছ থেকে ওকালতির পাঠ শিখবো না এখানে। না, যদি আপনার পাঠের অভাব থাকে সেই বিষয়ে আপনার সহকর্মী একটু উপদেশ দিতেই পারেন। এটাতে আপনার মেল ইগোকে হার্ট হতে দেবেন না। স্যার, উনি এই ধরনের কথা বলে মহামান্য আদালতের সময় শুধু নষ্ট করছেন না, আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। অনির্বাণ বাবু, আপনি বসুন। আরাধনা দেবী, আপনি প্রশ্ন করুন। সরি স্যার, আমার মনে হয়েছিল ওনার কথার উত্তরে আমার এইটুকুনি কথা বলা উচিত। শিমুল দেবী, আপনি বলুন আপনার উপর ঠিক কি অত্যাচার হয়েছে? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত আমার কাছে বিভীষিকাময় হয়ে উঠেছিল। ও বাড়িতে শুধুমাত্র আমার পাশে ছিল আমার ননদ। হ্যাঁ, আমার ননদকে ফিজিক্যালি এবং মেন্টালি অসুস্থ বলা হয়, কিন্তু আমি মনে করি সেই সব থেকে সুস্থ। আজ সুস্থ বলেই না সে অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছে, সুস্থ বলেই না সে তার মায়ের বিরুদ্ধে কথা বলতে পেরেছে। একদিন পাশে একজনের বাড়িতে গিয়েছিলাম, সেই যাওয়ার অপরাধে আমাকে বাড়ির বাইরে রাখা হয়, দরজা বন্ধ করে রাখা হয়। সারা রাত আমি বাড়ির বাইরে ছিলাম, খেতে অবধি দেওয়া হয়নি আমায়। হ্যাঁ, তখন আমাদের পাশের বাড়ি থেকে আমার খুড়শাশুড়ি এবং খুড়তুতো ননদ এসে আমাকে খাবার দিয়ে যায়। আমি সেই খাবারও খাই না। অনেক লোকে ভিড় করে, পাড়ার লোকজন আসে, কিন্তু না, ওই একদিনে কিন্তু আমার শাশুড়ি মায়ের অত্যাচার কমে যায়নি। অত্যাচার চলতেই থাকে। কথায় কথায় আমি জানতে পারি যে আমার শাশুড়ি মায়ের জীবনে অনেক কাটাছেঁড়া হয়েছে, তার জীবনে অনেক আক্ষেপ ছিল। সেই কারণে উনি আর একটি মেয়ের ওপর ক্রুদ্ধ হয়েছিলেন। উনি যেটা পাননি সেটা উনি অন্য কাউকে দিতে চাননি। কিন্তু হ্যাঁ, পরে আমার শাশুড়ি মায়ের সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, তাই তারপরে অত্যাচারের পরিমাণটাও কমে যায়। কিন্তু দুই ভাইয়ের অত্যাচার চলতেই থাকে, পরাগ ব্যানার্জি এবং পলাশ ব্যানার্জি। দুজনের অত্যাচারে আমি একেবারে অতিষ্ঠ হয়ে উঠি। তার সাথে পরাগ ব্যানার্জির নৈশ অত্যাচার তো স্বামী স্ত্রীর মধ্যে চলতেই থাকে। প্রত্যেক রাতে আমাকে ধর্ষিত হতে হয়। এই যন্ত্রণার কথা আমি নিজের মুখে বলতে পারবো না। যতবার এই কথা আমি নিজের মুখে বলবো না, আমার ভালো মানুষ বউটাকে ওখানে আদালতে গিয়ে সামনে দোষী করে এসে এখন উনি ভালো মানুষই দেখাচ্ছে। তো ভালো মানুষের কোনো দাম নেই আমার কাছে, এত কথা বলতে হবে না। এই বুড়ি, শোন না, শোন। আবার কি হলো? আমার মতো খারাপ তো আর কেউ নেই জগতে, তো আমার চেয়ে খারাপ কেউ নেই না তোমার কাছে। আমার কথা শুনলে তো তোমার গা জ্বলে যায়। ছাড়ো। তা হবে কি করে? তুমি খারাপ কাজ করলে তুমি খারাপ মানুষই থাকবে, ভালো মানুষ হতে পারবে। আচ্ছা ঠিক আছে। আমার মা, শোনো, বলছি কি যে আমার শ্বশুর বাড়িতে কে কে আছে রে?
কি করে জানবো বল দেখি? হ্যাঁ, কাল তো ও ছেলে বলেছে আমাদেরকে যেতে, তোকে নিয়ে যেতে বলেছে। তখন গিয়ে আলাপ পরিচয় হবে, তবে তো জানতে পারবো না তারা কে কে আছে, কেমন মানুষ সবটা। তোমার ভাইয়েরা তারা তো কেউ যাবে না, ছোট ভাইয়ের বউ যাবে না, সব এক কাট্টা হয়ে আছে। বিয়ে নাকি তারা দেবে না, কি না ওই ছেলের নাকি বদ উদ্দেশ্য আছে। যেতে হবে না, যা বলে বলুক কি, বলুক কি, যা 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 খুশি বলে বলুক কি, আমি ওসবে কান দেবো না। আমার মেয়ের কপালে যা আছে তাই হবে, ব্যাস বলে দিল। আমি ওসব শুনছি না। এত বড় একখানা সুযোগ যখন জীবনে এসেছে, সেই সুযোগ তো আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না, কিছুতেই না। ঠাকুরের কাছে আমি শুধু একটাই প্রার্থনা করি গো মা, ঠাকুর আমার পুতুলটা যেন খুব সুখী হয়। তুমি যখন তার এমন একটা বিয়ে ঠিক করিয়ে দিয়েছ, আমার মেয়েটার জন্য তুমি যখন এতই করলে, তাহলে দেখো আমার মেয়েটা যেন সুখী। আরে সে তো আর জানতে যাচ্ছে না যে আমি তাকে ভালোবাসি বা আমি তার নামে কত ভালো ভালো কথা বলছি। সে শুধু জানলে তার শাশুড়ি মা বড্ড খারাপ, সারাটা জীবন তার খারাপই চেয়ে গেল, তাই তো ভাবছে। কিন্তু আমি তো মনে প্রাণে চাই তার ভালো হোক। কোনদিন সে কি আর আমায় বিশ্বাস যাবে গো? কেন যাবে? কেউ যদি এমন ধরে মানুষকে কষ্ট দেয় তারপর বিশ্বাস যায় কখনো? তোকে না নিজে মামাতো করে ভালোবাসতো, খালি বলতো না আপনি আমার মায়ের মতো, আপনাকে আমি খুবই নিজের মামাতো করে ভালোবাসি। তা তুই কি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতি নাকি? খালি বলতে আমার মেয়ে মতো। তারপরেও শিমুল যখন রিজেক্ট করে, তখন শিমুলের উপরে রেগে গিয়ে আমি আমার বিয়ে ঠিক করি। কিন্তু তারপর যখন শিমুল এই ঝামেলায় পড়ে, নির্দোষ হওয়া সত্ত্বেও, আমার তখন মনে হয়েছিল যে শিমুলের ওপরে রাগ করে সংসার বিয়ে এসব করার থেকে আমার শিমুলকে বাঁচানোটা বেশি ইম্পর্টেন্ট। আর সেই জন্য ওর এই লড়াইয়ে আমি ওর পাশে থাকবো বলে, ওর সাথে একসাথে লড়বো বলে আমি আমার বিয়েটা ভেঙে দিতে। দেখুন, শিমুলের সাথে আমার সম্পর্ক হোক বা না হোক, ওর সাথে আমার বিয়ে হোক বা না হোক, আমি সারা জীবন ওর বন্ধু থাকবো। আর আমি জানি স্যার, আমি ফিউচারে বিপদে পড়লে ও যেরকম ঝাঁপিয়ে পড়বে, ও বিপদে পড়লে আমিও ঝাঁপিয়ে পড়ব। কারণ আমি বিশ্বাস করি স্যার, কেউ যদি কাউকে একবার ভালোবাসে, সেই ভালোবাসা হঠাৎ করে মুছে যেতে পারে না। অ্যাটলিস্ট আমি সেটা পারিনি। তাই আদালতে দাঁড়িয়ে আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে শিমুল ব্যানার্জিকে আমি ভালোবাসি। ওরা আমি ভালো চাই, আমি চাই ও সুখে থাকুক, ভালো থাকুক। আর তার জন্য যদি আমার শাস্তি হয় বা এই কাঠগড়ায় দাঁড়িয়ে আমি দোষী সাব্যস্ত হই, তাহলে তাতে আমার কোনো দুঃখ থাকবে না, তাতে আমার কোনো আপত্তিও নেই। আপনার সব কথা শুনেছি, এরপরে বিচারের রায় ঘোষণা হবে, তারিখ জানিয়ে দেওয়া হবে। সব কাজ মিটে গেছে না তাদের? সব কাজ মিটে গেছে। এবার তাদের যার যার রূপ বেরিয়ে পড়েছে, সব বেরিয়ে পড়েছে গো। কাল সারাটা রাত্রির আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, পুতুল আমার বউয়ের যেন মঙ্গল হয়, সে যেন নির্দোষ প্রমাণ হয়ে ওই জেল থেকে বেরিয়ে আসতে পারে।
আমার কোনো স্বার্থে নয়, এটা বিশ্বাস করবি না কিনা জানি না, আমার কোনো স্বার্থে নয়। সে তার নিজের জীবনে যেন সুখী হতে পারে ঠাকুর। তুমি দেখো বিনা দোষে তাকে তুমি শাস্তি দিও না কখনো। ভালো করো তার ঠাকুর, তুমি বইয়ের ভালো করো, তার যেন কোনো না, একটু নার্ভাস লাগছে না। নার্ভাস লাগবে কেন? আমি তো কোনো অন্যায় করিনি। এই স্পিরিটটাই চাই, এটাই আমাদের মাথায় রাখতে হবে। আজকে রায় যাই হোক না কেন, সেটা আমরা মানতেও পারি নাও পারি। এর বিরুদ্ধে আমরা হায়ার কোর্টেও যেতে পারি, যদি সঠিক রায় না পাই তাহলে। আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। থ্যাংক ইউ। আপনার কাছে এইটুকুই প্রত্যাশা ছিল যে আপনি মনোবল হারাবেন না। আজ আপনাকে একটা কথা বলি। এই যে মিস্টার অনির্বাণ সেন, ওনার সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক, একসঙ্গে কলেজেও পড়েছি, তারপরে আমাদের বিয়েও হয়। এরকম একটা কথা শুনেছিলাম বটে। এখন ও আমার সব থেকে বড় রাইভাল। ওর জীবনের টার্গেট হচ্ছে ও এমন এমন কেসগুলো লড়বে সেখানে যেন আমি থাকি। অনেক সময় ও ব্যক্তিগত জায়গা থেকে কেসটাকে দেখে, কিন্তু আমি চেষ্টা করি নিউট্রাল ভাবে যেন কেসটাকে আমি দেখি। মানে সবসময় পারি তা নয়, আমারও ব্যক্তিগত জায়গা চলে আসে অনেক সময়, কিন্তু এরকম নয় যে আমার উপর টর্চার করতো বা মিসবিহেভ করতো। আমাদের মধ্যে খুব ইগোর ক্ল্যাশ ছিল। আমি এখনো অনির্বাণকে ভালোবাসি। ও হেরে গেলে আমার কষ্ট হয়, কিন্তু সেটা যখন লড়াই করি না তখন মাথায় থাকে না। বেসিক্যালি আমি কেসটাকে লড়তেও পারবো না কখনো। ওর হেরে যাওয়া মুখটা ওকে ডিসপারেট করে তোলে, আরো জেদি করে তোলে। ও পরের কেসটাও সর্বস্ব দিয়ে লড়ে তখন। তবে ঘটনাচক্রে এরকমও হয়েছে যে প্রথম আমি অনেক কেস ওর কাছে হেরে গেছি, কিন্তু এখন জেতাটাই আমার দস্তুর হয়ে গেছে। আমি জানি না আজ কি হবে, আর আমি এটাও জানি না যে আপনাকে কেনই বা আমি কথাগুলো বলছি। আমি ওকে এতটা ভালোবাসায় ভরিয়ে রেখেছিলাম, ও সেগুলো কোনোদিনও ভুলতেই পারবে না। আর সেম জিনিসটা না ওর ক্ষেত্রেও প্রযোজ্য। আমি অন্য ছেলের দিকে তাকাবো নেভার, কখনো না। আর আমরা দুজনেই না এটা মনে মনে জানি, তাই যখন ও অ্যাটাক করে সব থেকে সহজ রাস্তাটাও বেছে নেয়। ও জানে এই বিষয়ে কথা বললে আমি সব থেকে বেশি রিঅ্যাক্ট করব। আপনারা একসঙ্গে থাকলে ভালো লাগবে। আমারও ভালো লাগতো, কিন্তু ঈশ্বর বোধহয় সেটা চান না, তাই আমাদের একসঙ্গে থাকা হয়নি আর কোনোদিন হবেও না। এই তো ভালো আছি, লড়াই করতে করতে বাকি জীবনটা কাটিয়ে দেব। যাকে ভালোবাসেন তার সাথে সারা জীবন লড়াই করবেন। সব ভালোবাসার ইকুয়েশন তো একরকম হয় না। আমাদের ইকুয়েশনটা হয়তো এরকম, লড়াই করে কাটিয়ে দেব বাকি জীবনটা। আমার চাকরি যদি চলে যায় তখন কি হবে বলুন তো? আপনি মার্ডার করার চেষ্টা করবেন, অন্য একজন নির্দোষকে সেই কেসে ফাঁসাবেন, আপনার কোনো শাস্তি হবে না, সে তো হয় না। মাথায় রাখবেন, আমি আপনাদেরকে ডিফেন্ড করছি বলে, আদারওয়াইজ আপনাদের প্রত্যেকের অনেক বেশি শাস্তি হতো। ওকে? কিন্তু দেখবেন অনেক শাস্তিটা কমের উপর দিয়ে যাবে। আপনি এখন স্বপ্ন দেখছেন যে মহিলা নির্দোষ, তাকে আপনি ফাঁসাবেন, তার শাস্তি হবে। আপনি কি ভাবছেন পুলিশ হাত গুটিয়ে বসে আছে? আপনি কি জানেন পুলিশ আপনাদের বাড়িতে গেছে, এনকোয়ারি করেছে, অনেক তথ্য প্রমাণ পেয়েছে? জানেন নাকি না জানার ভান করছেন, নাকি গুরুত্ব দিচ্ছেন না? ভাবছেন যে আমার কাঁধে বন্দুক রেখে কেসটা জিতে যাবেন, তাই তো? শুনুন, কিছু কিছু জিনিসের দাম জীবনে দিতে হয়। ওকে? এনিওয়ে, আপনার সাথে এসব কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। একটু পরেই ভার্ডিক্ট দেবেন বিচারক, মন দিয়ে সেটা শুনুন।
আর হ্যাঁ, আপনাদের যদি মনে হয় যে এই কেসটার সাথে আমি ব্যক্তিগতভাবে যুক্ত আছি, তাই এই কেসটার আমি মান্যতা করতে পারিনি, গুরুত্ব দিতে পারিনি, তাহলে ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট, আপনারা অন্য কোনো লয়ার দেখে নিন। স্যার কি কি বলছেন স্যার? স্যার আপনি আমাদের ভরসা স্যার, আপনাকে ছাড়া আমরা কোথাও যাব। দেখুন, আমাকে ভরসা করলেই যে আমি সবকিছু করে দিতে পারবো সেটা তো নয় না, সবকিছু আমার হাতে নেই। স্যার এখন তো তর্ক করার সময় নয়, মানে আমরা আপনার সঙ্গে তর্ক করছিও না, আমরা শুধু এই ঝামেলার থেকে বেরোতে চাই, আমরা বাঁচতে চাই এটার থেকে। স্যার দেখুন, আপনাদের বাঁচানো আমার সাধ্য নয়। আপনারা অপরাধ করবেন আর এসে তারপর হাতে পায়ে ধরবেন বাঁচানোর জন্য, সেটা সম্ভব নয়। একটু অপেক্ষা করুন, একটু পরেই বুঝতে পারবেন কি হবে। ভার্ডিক্ট দেবেন উনি, ওয়েট করুন। খুব টেনশন হচ্ছে গো। টেনশন করো না, টেনশন করে কি করবে বলো? কি করে বলছো বলো দেখি টেনশন করবো না? হয় কখনো? দেখো বিপাশাদি, এখন টেনশন করে কি লাভ? যা হওয়ার সেটা তো হয়ে গেছে। फिर भी जब तक ना ओके छाड़ছে तब तक तो একটা টেনশন হচ্ছে স্বতন্ত্র। আর वैसे भी इस हालात में ওকে দেখতে ভালো লাগছে না। আমি জানি, ঠিক দেখিস, যে নির্দোষ সে জেলে থাকবে, আর যে দিনের পর দিন অপরাধ করলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। সহ্য। দেখো আমি চাই না এটা হোক, ডেফিনেটলি, কিন্তু এমনটা তো হয়। এমনটা হয় বলে আমাদের ক্ষেত্রে এটা হবে স্বতন্ত্র? শিমুলের মতো একটা মেয়ে যে নিরপরাধ, তার এরকম একটা ভবিষ্যৎ হবে, সেটা কি করে মেনে নেবো বলো তো? বন্ধু হয়ে আমাদের কষ্ট হবে না? খারাপ লাগবে না? বিপাশাদি শোন, রিল্যাক্স রিল্যাক্স, দেখোই না কি হয়। কি মনে হচ্ছে বলো দেখি? কি হতে পারে? দেখো আমার মনে হচ্ছে যেটা সত্যি সেটাই প্রমাণ হবে। আমি জানি তুই না থাকলে এসব সম্ভব হতো না। সারা জীবন আমাকে জেলে পচে মরতে হতো। তোমরাও আমার জন্য অনেক করেছো, অনেক। তবে হ্যাঁ, এটা আমি জানি যে এর মূল কাণ্ডারি তুই ছিলি। তুই না থাকলে হয়তো এতটা হতোই না। আমি ঋণ স্বীকার করবো না তোর কাছে। তুই আমার বন্ধু, সারা জীবনের বন্ধু, আমার সুখ দুঃখের সাথী তুই। ঋণ স্বীকার করে আমি তোকে অসম্মান করতে চাই না। তোর কাছে আজ কিছু চাইব। বল। নিজের জন্য নয়, তোর জন্যই। শিমুল, এবার একটু নিজের কথা ভাব। মানে তুই যদি আমাকে নিজের জীবনে বন্ধু হিসেবে না রাখতে চাস, ইটস ফাইন, ইটস ওকে, কিন্তু ওই বাড়িতে আর ফিরে যাস না। আবার নতুন করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারিস। না না, ওই বাড়িতে যাওয়ার কোনো বিষয় নেই। আর কেন যাব বলতো? পুতুলদির বিয়ে ঠিক হয়ে গেছে, ব্যাস। আমার তো আর কোনো কমিটমেন্ট নেই, ওইটুকুই যে কমিটমেন্ট ছিল। আর যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। দেখি আজকের দিনটা বিপাশাদির বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেব, তারপর না হয় ভাববো। আর সেই ভাবনার মধ্যে কোথাও একটা আমি থাকলে আমি খুশি হব, ধন্য হব। তোকে বাদ দিয়ে এখন কোনো ভাবনাই আমি ভাবতে পারবো না। ভাবতে চাইও না, ভাবা সম্ভব না। এটাই লাখ কথার এক কথা।
জেঠিমা থাক না এসব, শুধু শুধু এসব করে আমাকে লজ্জা দেবেন না। বেশ করেছে, ঠিক করেছে। মার যেটা মনে হয়েছে, যার যেটা স্বতঃস্ফূর্তভাবে এসছে, সে সেটাই করেছে। তুই বাধা দিলে হবে? শোনো মা, তোমার যতদিন ইচ্ছে তুমি আমাদের বাড়িতে থাকবে। তোমার মতো একটা ভালো মেয়েকে যে শাস্তি দিয়েছে, ভগবান তার কোনোদিনও ভালো করবে না। তুমি ঠিক করেছো মা, একেবারে ঠিক কাজ করেছো, ঠিক লড়াই করেছো তুমি। সত্যের যে জয় আছে সেটা তুমি বুঝিয়ে দিয়েছো। ওই পলু আর তার বউ হয়েছে তো, 12টা বেজেছে তো। হ্যাঁ, বড্ড বেশি বার বেড়েছে। আর তোমার কর্তাটি, সে তো ফাঁকে পড়ে বেরিয়ে গেল। মাসিমা ঠিকই বলেছো, কপাল জোরে বেরিয়ে গেছে। না হলে এতদিন ধরে ওকে যা জ্বালিয়েছে, যদি কেসটা ওই বিষয়ে হতো তাহলে ও ঠিক জেলে যেত। तब भी अगर याद रखतो শিমুলের কথা, तब तो थोड़ा बहुत एहसान भी करतो ना, पर वो सब तो করবে না। আচ্ছা, কেন বলো তো তোমরা এই বর্বর কথাটা বলছো? জেঠিমা, এই কর্তা বর এসব কথা না আমাকে বলো না। দেখো, ওর সাথে তো আমার আর কোনো সম্পর্ক নেই, ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তাই এই কথাগুলো আমার শুনতেও ভালো লাগে না। এ কি কাকিমা আপনি? খবর পেলুম শিমুল বাড়ি ফিরেছে, তাই আসলে পুতুলটাকে আর রাখা যাচ্ছে না গো মা। कहाँ काकीमा? मतलब পুতুল দিকে তো এখানে कहीं भी দেখছি না। আর ও अगर এত রোনা ধোনা করছে তো আপনি এখানে কেন এসেছেন? বুঝেছি গো, আমার উপর তোমাদের ভারী রাগ। তো রাগ হবারই তো কথা। সেদিন কোর্টে গিয়েও তো পরিষ্কার করে কিছু বলতে পারলাম না। আমি জানি গো মা, আমি ক্ষমার অযোগ্য, আমাকে ক্ষমা করা যায় না, আমি জানি। কিন্তু কি করি বলো? ও মা, পুতুলটার ভারী জ্বর এসেছে আবার। ডাক্তারবাবু বলেছিলেন, ওষুধ দিয়েছিলেন, কিন্তু কিছু ওই টেস্ট করতে বলেছিলেন, সেসব আর করা হয়নি। কেন করা হয়নি? টেস্ট করাতে অসুবিধাটা কোথায়? এর মধ্যে তো তোমার কোর্টে ডেটও পড়েনি। না, কোর্টের জন্যই নয় মা, টাকা পয়সার অসুবিধা ছিল। কেন? টাকা পয়সার আবার অভাব কেন? ও আচ্ছা আচ্ছা, তোমারই তো দোষ কাকিমা। তোমার ছেলেরা তোমার কাছ থেকে টাকাগুলো আবার ফেরত চেয়েছে, তুমিও ছেলেদেরকে দিয়ে দিয়েছো। এখন তাই তুমি বিপদে পড়েছো। তোমার বিপদ কে উদ্ধার করবে বলো? তুমি সুখে ছিলে, তোমার ভালো লাগলো না। যে কিনা তোমার জন্য এত লড়াই করলো, সেই মেয়েটার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগলে। হ্যাঁ, কোর্টে কি না কি বলে এলে তার নামে। ক্ষতি তুমি করতে পারোনি কিছু, সে তো দেখতেই পাচ্ছ চোখের সামনে। তাতে ওর কিচ্ছু যায় আসেনি, কোনো ক্ষতি হয়নি। তবে তোমাকে এখন কে উদ্ধার করবে তুমি বলো দেখি? অনেক তো বয়স হলো গো, এখনো বয়সের বিবেচনা হলো না? এখনো তুমি বুঝতে পারলে না যে কে তোমার মঙ্গল চায় আর কে চায় না? কপাল বোঝো গো দিদি, কপাল। সব আমার কপাল অদিষ্ট, কি আর করা যাবে? তোমার ছোট ছেলের বউকে কিন্তু আমি জেলে পাঠাতে চাইনি। আমার উপর অ্যাটাক করা হয়েছিল, তাই আমি সত্যি কথাগুলো বলেছি। সত্যি শিমুল, তুই আর বদলাবি না। আমরা জানি তো পৃথিবী বদলে যাবে, সব এদিক থেকে ওদিক হয়ে যাবে, কিন্তু তুই বদলাবি। वही तो जाना है, ठीक है जाओ। वैसे तो তোমাকে আমরা মানা भी করতে পারবো না, अगर তুমি বলে দিয়েছো কি যাবে। पर हाँ, अगर আমরা কেউ সাথ যাব তো ঠিক থাকবে কি? না না, তার কোনো দরকার পড়বে না, ও আমি একাই পারবো। একা যাবি কি তুই? ওখানে গিয়ে যদি অপমানিত হতে হয় তোকে আবার? পরাগ আছে, পরাগ যদি আজে বাজে কিছু বলে দেয় তোকে? ফাইট করবো আমি, আর তো চুপ করে থাকবো না।
পরাগ ব্যানার্জিকে আমি মানুষ হিসেবে গ্রাহ্যই করি। পুতুল দি অসুস্থ, সিনিয়র মানুষ আমাকে ডাকতে এসেছে, সেখানে আমি কি করে বলো তো ওনার কথাটা ফেলে দিই? পুতুল দি তো আমাকে খুব ভালোবাসে, আর আমিও আমার পুতুল দিকে খুব ভালোবাসি। এরপর যদি পরাগ ব্যানার্জি আমাকে অপমান করে, তাহলে পরাগ ব্যানার্জির মা সেটা বুঝে নেবে। আসলে এতদিনকার অভ্যেস তো, কখনো কখনো শিমুল বলতে পারি, কিন্তু ওই বেশিরভাগ সময় বৌমা ডাকটা যে বেরিয়ে আসে আমার মুখ থেকে। না, আমি জানি গো মা, আমার ছেলের সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক চুকে বুকে গেছে, আমি জানি, কিন্তু ও বৌমা, বলছিলাম শাশুড়ি আর বউ তাদের মধ্যেও কি বিচ্ছেদ হতে পারে? কি জানি। না না, তুমি যদি এখন আমাকে শাশুড়ি বলে নাও মানো, আমি আমি কিছু বলবো না, আমি কিচ্ছু মনে করবো না, আমি জোর করবো না। সত্যি তো, আমি যে কাজ করেছি আমাকে তো মানা যায়নি, জানি। তুই এখন বিপাশাদি বাড়িতে থাকবি রে? হ্যাঁ গো, এখন তো বিপাশাদির বাড়িতেই আছি। আচ্ছা, আমি তো সুস্থ হয়ে যাই, তারপরে আমি রোজ তোর সাথে দেখা করতে যাব। হ্যাঁ, আমি তো তোকে দেখলে মনটা খুব ভালো হয়ে যায়, সারাটা দিন ভালো যায়। আমি যাবো। হ্যাঁ, তোমাকে কষ্ট করে কোথাও যেতে হবে না, আমি বরঞ্চ সময় সুযোগ পেলে তোমার সাথে দেখা করে যাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে তো যাবে না? হ্যাঁ, আমার মা বাড়িতে তো একা একা সব জায়গায় যেতে পারবে না, হাতে চলতে পারে না না ঠিক মতো করে। আবার কি বলতো শিমুল, আমার দুই ভাই দুটো অপদার্থ, তারা তো একদম চায় না যে আমার বিয়েখানা হোক, তা কিছুতেই চায় না আমার বিয়ে হোক। আর একটা কথা জানিস, আমি তো হাবলি মেয়ে, ও বাড়ির সবার যদি আমার পছন্দ না হয়, হাবলি মেয়েকে কি সবার পছন্দ হবে? তবুও ছেলে পছন্দ করে নিয়ে যাচ্ছে, কিছু হয়তো বাড়ির লোক বলে পারবে না, কিন্তু ওখানে গিয়ে যদি আমার বাইরে যায় ওখানে, তাহলে কেমন হবে? একে হাবলি মেয়ে, তারপর দুটো অপদার্থ ভাই, আমার বিয়েটাই নাকচ হয়ে যাবে। দুটো একসাথে মিলে একেবারে শোনায় সোহাগা ব্যাপার স্যাপার। তুমি এত কথা কি করে শিখলে বলো তো? কবে শিখলে? আমি কথা শিখেছি, আমাকে তো সময় কথা শিখিয়ে দিয়েছে জানিস। এত কিছু দেখছি চারিপাশে, সবকিছু দেখে দেখে আমি অনেক কিছু শিখেছি। আমার মনটা একটা হাবলি পুতুল সে মানুষ হয়ে গেছে। কে বলে তোমাকে হাবলি? তুমি তো একটা খাঁটি মানুষ, আর দিন দিন আরো খাঁটি হয়ে উঠছো। হ্যাঁ বউ, বলো। তুই আমার কাছে রোজ আসবি তো আমাকে দেখতে? তোকে না দেখলে আমার মন কেমন করে। আসবো পুতুল দি, আসবো, কিন্তু আমি যে আসবো তুমি তো ড্যাং ড্যাং করে আবার শ্বশুর বাড়ি চলে যাবে। ঠিক কথা, আমি তো শ্বশুর বাড়ি যাবো, ঠিক কথা। তবু কি বলতো, ওখানে একটা মানুষ আছে যে আমাকে খুবই ভালোবাসবে। সে হলো গিয়ে আমার মাস্টার মশাই, সে আছে বলে আমার শান্তি। তুমি তোমার মাস্টার মশাইকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ। কি হলো? ঢাকলে হবে, বলো আমাকে ভালোবাসো তাই না? আমি ভালোবাসি, খুবই খুবই ভালোবাসি। ভালো থাকো পুতুল দি, খুব সুখে সংসার করো। আর মাস্টার মশাইও তো তোমায় খুব ভালোবাসেন, দেখো তোমাকে সব কিছু শিখিয়ে দেবে। আমাকে কি শেখাবে বল?
আমি না পারি হাতে চলতে ঠিক মতো পাবে কে যায়, আর না পারি কোনো কাজ করতে, হাতটাও তো কাজ করতে গিয়ে বেঁকে যায়। কি আর করবো, আমি মানুষটা একটু সেবাও করতে পারবো না। যদি তোর মতো হতো তাহলে দেখতি সবাইকে আমাকে মাথায় তুলে নাচতো। দেখছই তো আমাকে সবাই কিরকম মাথায় তুলে নাচছে, মাথায় তুলে রেখেছে। সে তো তোর কপালখানা খারাপ, তাই। তবে আমি জানি এরপর তোকে যে বিয়ে করবে সে তোকে খুব ভালো রাখবে, দেখিস। এই পুতুল দি, ছাড়ো না এসব কথা। ছাড়ো না এসব কথা। যাবো কেন, কেন ছাড়বো শুনি? এই যে আমি জানি শতদূর বাবার মাসির ছেলে যে তোমাকে খুবই ভালোবাসে, হ্যাঁ, আর তোমাকে বিয়েও করবে। দেখো, তখন যদি তুমি বেশি মাথা বুদ্ধি খাটাও তাহলে দেখো কেমন হয়। নিজে পায়ে তুমি নিজে কুড়ুল মারবে যদি তখন বলো যে আমি বিয়ে করবো নাকি। তোমার মাথা তো বেশি বুদ্ধি, সবসময় বুদ্ধি তুমি কাটাতে যাবে না। আমাকে কিছুই না, আমি তো বললুম, আমি তো আর তখন থাকবো না। আচ্ছা ঠিক আছে, হয়েছে। শোনা, দেরি করা যাবে না। হ্যাঁ, এবার আমি আসি, ব্যাগ গোছানো হয়ে গেছে। দাঁড়িয়ে এসেছে একটা, মজাও করে না ওর এমন কথা বলতে। এখন এত সাতকান ধরে আমার পরে শীর্ষে থাকা বাপ বড় কথা বলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই, এতদিন তোমার ক্ষমা চাওয়ার কথা মন থাকেনি কো? হ্যাঁ, এতদিন আমার বউটার কাছে ক্ষমা চাইতে পারোনি, এখন এসে ক্ষমা চাইতে হুঁদো কোথা। নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস তুই। কি আর বলবো, তোর দুঃখে না শিয়াল কুকুরও কাঁদবে না রে। কেন গো, প্রিয়াঙ্কা কোথা গেল তোমার? প্রিয়াঙ্কা তোমাদের বিয়ে করবে বলেছিল প্রিয়াঙ্কা, আমি তো পালিয়ে গেছে প্রিয়াঙ্কা। হ্যাঁ, জান না, যা গে প্রিয়াঙ্কাকে দর না, বিয়ে করবে না বলেছে। হ্যাঁ শিমুল, আমি সত্যি সত্যি আরেকটা সুযোগ চাইছি তোমার কাছে। আমাকে ক্ষমা করো তুমি। বাজারে বুঝি মেয়ে কম পড়েছে? কি বলবো, সে যদি কাউকে ভালোবাসে না তাহলে তার জন্য একদম দুনিয়া ভুলে যেতে পারে না। হয়তো সংসারের কাজ টাজ তেমন করে পারে না, কিন্তু মনের দিক থেকে আমার পুতুলের জুড়ি মেলা ভার্গ। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি যে কাজকর্ম কিছুই পারে না। তীর্থর আসলে মনে খুব দয়া, নাহলে কত ভালো ভালো মেয়ে পেত। আমরা ওকে কত বুঝিয়েছি, আমি আর ওর দাদা মিলে ওকে অনেক বলেছি, কিন্তু না, ছেলে তো পণ ধরে বসে আছে যে বিয়ে যদি করতে হয় তাহলে কোনো মেয়েকে বিয়ে করে তার উপকার করবে। তীর্থদা, একটা মেয়ের শুধু উপকার করবেন বলে বিয়েটা করবেন না। একটা বিয়ে কিন্তু উপকারের উপর নির্ভর করে না। ব্যাপারটা তা নয়। আমি হয়তো আমার বৌদিকে ঠিক বোঝাতে পারিনি। আমি পুতুলকে অত্যন্ত স্নেহ করি, ওর মধ্যে অনেক সম্ভাবনা আছে। আমি যদি ওকে আমার নিজের কাছে নিয়ে আসি তাহলেই সেই সম্ভাবনাগুলোর বিকাশ ঘটবে, যেটা ওই বাড়িতে সম্ভব নয়। আর হ্যাঁ, পুতুলের সঙ্গে আমার খুব অল্প দিনের দেখা, কিন্তু বিশ্বাস করুন এই অল্প দিনেই আমি ওকে সত্যিই ভালোবেসে ফেলেছি। কাউকে এক দুদিন ভালোবাসা একরকম, আর সারা জীবন ধরে বোঝা টেনে নিয়ে যাওয়া কিন্তু কঠিন কাজ। তুমি এত পড়াশোনা করেছো, এত ভালো চাকরি করতে, সেটা কি এই জন্য যে একটা হাবা মেয়েকে নিয়ে সারা জীবন বাড়িতে থাকবে? তোমার কাছে যে হাবা গোবা, আমার কাছে সে বুদ্ধিমতী হতেই পারে। প্রত্যেকের পার্সপেক্টিভ তো আলাদা হয়, তাই না?
আপনারা আপনারা আর দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ প্লিজ বসুন না। বৌদি, ওনাদের খাবার ব্যবস্থা করো। না বাবা, না না, আমরা কিছু খাবো টাবো নেই গো। না না, সত্যিই কিছু খাবো না। আর তাছাড়া আপনি একা আছেন বাড়িতে, খাওয়া দাওয়ার ঝামেলা করতে যাবেন না, আপনার ওপর চাপ হবে। আপনি বরং আমাদের সঙ্গে একটু কথা বলুন, জিজ্ঞেস করুন যদি ওকে কিছু জিজ্ঞেস করতে চান, পুতুলকে। কি আর জিজ্ঞেস করো, নাম বলো। আমার নাম পুতুল। নামের সাথে যে পদবিটা বলতে হয় সেটাও দেখছি শেখাননি আপনারা। সন্দেহ একটা হয়েছে আমার, আসলে ওর বৌদিকে না খুব একটা সোজা সরল মনে হলো না। তবে আমি ভুলও বলতে পারি, ওই একদিনের দেখা তো। আসলে মাস্টার মশাইয়ের ব্যাপারে আমার মনে হলো বৌদি খুব বেশি কনসার্ন, হয়তো অনেকদিন ধরে একসঙ্গে আছে তাই এরকম। যাই হোক, পুতুলদীপ ভালো থাকলেই ভালো, আর কি। কে জানে, মানে আমার শুধু মনে হচ্ছে ওর মতো একটা শিক্ষিত ছেলে পুতুলদির সাথে মানিয়ে নিতে পারবে তো। শিক্ষিত মানুষেরই তো মানিয়ে চলা উচিত, শিক্ষিত মানুষেরই তো এটা ধর্ম হওয়া উচিত, যে কোনো লোকের সাথে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলা। সেটাই যদি না পারে তাহলে আর কিসে শিক্ষিত মানুষ বলতো। যাক, ভালো হলেই ভালো। তুই কালকে আসলে ফিরতে দেরি করছিলি, তাই জন্য আমি বেরিয়ে গেলাম, তাই তোকে জিজ্ঞেস করা হয়নি। কালকে ওখানে গেলি, পরাগের সাথে নিশ্চয়ই দেখা হয়েছে। শতদ্রু, আপসেট হয়ে গেলি কেন? না না, কই আপসেট হওয়ার কি আছে? ও তোকে আবার সবকিছু নতুন করে শুরু করতে বলছে, তুই আবার তোর ননদের বিয়েতে যাবি। প্লিজ ননদ বলিস না। দেখ, পুতুল দি আমার নিজের দিদির মতো। আমি সত্যি পুতুল দিকে খুব ভালোবাসি, আর মেয়েটা খুব হেল্পলেস রে। আচ্ছা ধর, আমাদের পাশের বাড়িতে এরকম কোন একটা মেয়ে আছে, তাদের পাশে ঠিক আমি যেভাবে থাকতাম, ধরে আমি এখানেও ঠিক সেইভাবেই আছি। ঠিক, ঠিকই বলেছিস, কিন্তু দেখ, তাও তো তোদের একটা সম্পর্ক আছে। ও তোকে এখনো বউ বলে ডাকে। কি করব বলতো, প্রথম দিন থেকে আমাকে ওটা বলেই ডেকে এসেছে। অনেকবার বারণ করেছে আমি পুতুল দিকে যে আমাকে শিমুল বলে ডেকো, ডাকতে পারে না, আমার তো কিছু করার নেই। হ্যাঁ, তোর শাশুড়িরও এক শাশুড়ি বল। হ্যাঁ, ওই আর কি, ডাকে। কি করব বল, অনেকবার বলেছি তাও ডাকে। হ্যাঁ ঠিক আছে, তুই কি করবি, ঠিকই তো। শতদ্রুব, দেখ, আমি জীবনে অনেক যন্ত্রণা পেয়েছি। প্লিজ রে, আর নিজেদের মধ্যে অশান্তি করিস না। এমা, না না, দেখ, আমিও তো চাই না আমাদের মধ্যে অশান্তি হোক, কিন্তু এই যে তুই গেলি, তুই তো একবার আমাকে জানাতে পারতিস, তুই জানালি না তো। আমি তোকে ভরসা করি, আমি জানি তোকে চিনি, আমি জানি যে এই ব্যাপারে তুই কোনো আপত্তি করবি না। হ্যাঁ তা ঠিক, তাও একটা হয় না, একটা মনের মধ্যে আশা থাকতেই পারে যে তুই এই যে গেলি আমাকে একটা জানাবি, ওই আর কি। আচ্ছা ঠিক আছে, জেনে নিলাম। এখনই বলছি তোকে, শোন, কালকে আমরা কলকাতায় যাব কেনাকাটি করতে, শপিং করতে। কাল তো তোর ছুটি আছে, তুইও আসবি তো? হ্যাঁ বললাম বলে বলছিস? আরে না, এরকমই কথা ছিল। বিপাশাদি তো বলেছিল যে যখন কলকাতায় যাব শতদ্রুকে ডেকে নেব, তাহলে একসঙ্গে সবাই শপিং করব। তুই বিশ্বাস না করলে বিপাশাদিকে জিজ্ঞেস করতে পারিস। আচ্ছা। কি রে, বললি না তো কাল যাবে কিনা? তুই কি চাস? শতদ্রু, আমি তো চাই তুই কাল আয়। কতদিন পর কলকাতায় যাব, একসঙ্গে কেনাকাটা করব। অবশ্য দেখ, একটা জেল খাটা মেয়ে আমি, কলকাতা শহরে তোর পাশে নিয়ে ঘুরতে অসুবিধা হবে না তো? শিমুল, पुतुल दी तो कुछ दिन बाद शादी भी हो जाती, अभी तो कुछ दिन पहले ही वो रिश्ता एलो, और देखो आज ही आशीर्वाद होच्छे। হ্যাঁ গো, কি বলি বলো, ওরা তো আর দেরি করতে চাইলে না, সেই জন্যই। एकदम ठीक आछे काकीमा, वैसे तो पुतुल दीर हस्बैंड बहुत अच्छा लड़का आछे। अरे की होलो? आई पुतुल, এখন করে বলিস না তুই, সত্যি বাবা খুবই লজ্জা করছে। ও বাবা, দেখি দেখি মুখখানা।
লজ্জা করছে বুঝি? কিন্তু একটা কথা বলি, মন দিয়ে শোনো, ভালো করে সংসারটা করো, তবে তোমার যা কিন্তু একটু কটকটি আছে। হ্যাঁ বাবা বলিস না, আর এক পচিকা হাতে গিয়ে নিষ্ঠা পেতে না পেতে আর একটা পচিকা আমার কপালে এসে জুটলো। তবে কি বলতো, আমার সঙ্গে বেশ যদি এদিক ওদিক করে না, দেবে কপাল ঠুকে একদম। পুতুল দি, তোমার বাবা আমি কি সত্যি সত্যি করবো নাকি এমন ধরো কাজ? সবার লোকের সাথে কেউ এমন কাজ করে? আমার যদি সত্যি ও অমন মারে, আমাকে যদি বকে, তাহলে আমি যদি মারকে মরেও যাই তাও আমি কিছু বলবো না। এই যে দুষ্টুমি হচ্ছে। ও পুতুল, ওই বাড়িতে তোমার বর আছে না? তোমার বর তোমায় কত ভালোবাসে, কেউ তোমায় কিচ্ছু বলবে না, তুমি দেখো। ঠিক আছে। আচ্ছা আমরা সবাই মিলে একটুখানি ছবি তুলবো। ছবি তো তুলবোই, আয় তো তুল, ছবি তোলো তো। হ্যাঁ বৌদিমা, আমি তুলে দিচ্ছি এক্ষুনি ছবি। এই আমি তুলে দিচ্ছি আবার কি? শুধু আমাদের কেন, তুমিও থাকবে, যাও সেলফি তোলো। হ্যাঁ মানে এমনি আগে তুলে নিই কয়েকটা, তারপর সেলফি তুলবো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। সত্যি বৌমা, এই তুমি এসছো না, এখন বুঝতে পারছি গো। তুমি না থাকলে বাড়িখানা একেবারে পুরো আঁধার হয়ে থাকে। আর দেখো, এই যে তুমি এসে বসেছো, দেখো 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 চারদিক কেমন আলো জ্বলে উঠেছে যেন। ও দিদি এসছি বোধহয়, তুই যা 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 দেখি, খোল খোল খোল। আসুন আসুন আসুন, এসো বাবা, এসো, আসুন ভেতরে আসুন। তাই তো ভাবছিলাম যে এত দেরি হচ্ছে কেন? আশা ছেড়ে দিয়েছিলেন নাকি যে শেষ মুহূর্তে বর হয়তো এসে পৌঁছবে না, আপনাদের মেয়ের আশীর্বাদটাও আর হবে না? ওমা, এ কি অলক্ষণে কথা, আমরা তা ভাবতে যাব কেন? আমরা তা ভাবিনি। আসলে কি বলুন তো, একটু টেনশন তো হচ্ছিল। হাজার হোক মেয়ের বাড়ি, যতক্ষণে কাজটা সারা না যায় ততক্ষণে তো। তা বাবা তুমি বোধহয়। হ্যাঁ আমি দাদা হই। উনি কাকিমা, মানে পুতুলের কাকিমা। আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি তো সম্পর্কে আপনার থেকে ছোট। না না, নতুন আলাপ হলো তো তাই। আশীর্বাদের সময়টা বোধহয় পের হয়ে যাচ্ছে, মেয়েকে ডেকে আনুন। ভালো সময় শুরু হয়ে গেছে, আমরা এখনই আশীর্বাদটা করে নিতে চাই। আচ্ছা বেশ বেশ, আপনারা বসুন 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 বসুন, একটু চা জল খাবার মুখে দিন। না ওসব থাক, ওসব পরে হবে। না আসলে ভালো সময় পেরিয়ে যাচ্ছে তো, আগে আশীর্বাদ হয়ে যাক, তারপর না হয়। হ্যাঁ, আমার দেওর আবার টেনশনে পড়ে গেছে যে ভালো সময়টা না পেরিয়ে যায়। ও এসব মানে না, কিন্তু ও জানে যে ওর বৌদি এসব মানে। আর ভালো সময় পেরিয়ে গেলে মেয়ের আশীর্বাদটাও কিন্তু হবে না। তাই সময় নষ্ট না করে মেয়েকে ডেকে আনো। ছোট। হ্যাঁ দিদি, বলছিলাম ওই চা জল খাবারটা একটু বার না, আমি আসছি। আচ্ছা আপনারা কি এক কথা একবারে বুঝতে পারেন না? বললাম এসব চা জল খাবারের কোনো দরকার নেই। বুঝলুম, আপনার কোনো দরকার নেই, আপনি হয়তো খাবেন না, কিন্তু দেখুন আপনারা আমাদের কুটুম, আমাদের বাড়িতে এসেছেন, এই সমস্ত ব্যবস্থা করা তো আমাদের কর্তব্য, তাই না? যদিও আমি এখনো আশা রাখি যে আপনি একটু কিছু মুখে দেবেন। বলছিলাম কি, এই মেয়েকে ডাকতে ডাকতে ও এলে আশীর্বাদ হতে হতে তার আগে আর কি যেটুকু সময় টময় হয় তার মধ্যে ওই যা ব্যবস্থা করতে পেরেছি আমরা, একটু মুখে দিলে দুঃখ পাবো না। এই যা, কেমন? আমি আনছি দেখে। ছোট বলছিলাম বসুন না।
বলছি দাদা আশীর্বাদটা সেরে নিন। আচ্ছা তুমি নাকি এই বাড়িতে আর থাকো না? তুমি তো সেই বউ না যে এই বাড়ি ছেড়ে চলে গেছিলে? বাড়ি থেকে চলে যায়নি, ওকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। আমি হচ্ছি ওর এক্স হাজব্যান্ড। আমার অত্যাচারে এবং আমার ভাই আর ভাইয়ের বউয়ের অত্যাচারে ও আমাদের বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়। কিন্তু আমি বলবো ওর অসীম দয়া, সেই জন্য ও আজকে এই বাড়িতে আবার ফিরে এসেছে। শুধুমাত্র আমার এই দিদিকে ও ভালোবাসে বলে এবং আমার মায়ের প্রতি ওর শ্রদ্ধা এখনো আছে বলে। দেখিস তোমার কথা শুনিস নি, আমি বলেছিলাম না আমার বাড়িটা ভালো হয়ে গেছে। ঠিক আছে, অনেক হয়েছে। বলছি আমরা যে কারণে এখানে এসেছি আশীর্বাদটা সেরে নেওয়া যাক। পুতুলদিরও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পেটে ওষুধও পড়েনি। আশীর্বাদটা শুরু করি। যাও, তুমি যাও। তুমি যাও। আরে তুমি যাও না। আরে যাও না বলছি তো, তুমি আগে যাও। আচ্ছা দাদা, জগৎবাবু করতে চাইছেই নে, তাহলে তুমি আসো। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমরা আসলে এই বাড়িতে 3 ভাই বোন তো, এই আমার দিদি আর আমরা 2 ভাই। আমরা 2 ভাই আমরা পড়াশোনা করেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, চাকরি বাকরি করি, কিন্তু আমাদের দিদি তো ঠিক সেরকম নয়। ও ছোট থেকেই অসুস্থ, দেখতেই পাচ্ছেন। সে কারণে ও পড়াশোনাটা করতে পারেনি। তবে একটা কথা আপনাদের জানাই, এই আমার দিদি, ও কিন্তু আমাদের সবার তুলনায় অনেক অনেক ভালো। আপনারা তো ওকে নিয়ে সংসার করবেন, তখন নিশ্চয়ই বুঝতে পারবেন। আমার তো মনে হয় আপনি সেটা বোঝেননি, আমি তো সেরকমই শুনেছি। আমার কথা বলছেন? আমি তো আসলে একজন খুব খারাপ মানুষ, তাই না? তবে আপনি তো সেরকমটা নন নিশ্চয়ই, আপনি তো খুব ভালো মানুষ। তাহলে আপনার তো বোঝা উচিত। এটুকু ভরসা নিশ্চয়ই আপনার উপর করা যায়। স্যার, স্যার আজকে আমার বিয়ে হয়ে গেল, তাই তুমি আমার তো থাকবে আজকে, বলো? আমাদের তো বিয়ে হয়ে গেল। এখনো বিয়েটা হয়নি। হ্যাঁ, বিয়ে না লাখ কথা ছাড়া হয় না। এখন তোমার সবে আশীর্বাদ হলো, আগে বিয়ে হোক, তবে না বরকে থাকতে বলবে। বিয়ের আগে থেকেই বর বর করে ডাকছে। বৌদি, বৌদি আবার বলছি, 5 জনের সঙ্গে ওকে গুলিয়ে ফেলো না। ও সব কথা ওইভাবে ধরো না, প্লিজ। কি করছো বলো তো তুমি? তুমি তো সব জানতে, তারপর তো রাজি হয়েছো। এখন এসবের মানে কি? আচ্ছা বাবা, আর কোনো কথা বলছি না। তবে ভেবেছিলাম মেয়ে একেবারে হাবাগোবা, কথাটা তো ভালো করে বলতেও পারে না। এখন তো দেখছি ধানি লঙ্কা, কথা যেভাবে বলে সেভাবে তো আমিও কথা বলতে পারি না। দেখুন, আমি বললাম না আপনি ভুল বুঝছেন, ঠিক বুঝছেন না আপনি। সত্যি কথা বলতে কি, আমার মেয়ের কথাবার্তাগুলো বড় এলোমেলো, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না,
আর ভালোবাসাটা মোটে এলোমেলো নয়। যতক্ষণ মেয়েটা বাড়িতে থাকে না, বাড়িটা না ঠিক বাড়ির মতো লাগে না জানো, একেবারে ফাঁকা ফাঁকা লাগে। ওই যে রাগ করে, ঝাল করে, চোটপাট করে, তখন মনে হয় হ্যাঁ এইটা হলো বাড়ি। না থাকলেই যেন কিরকম খা খা করে, মনে হয় যেন কি যেন একটা নেই, কি যেন একটা নেই। হ্যাঁ, মধুরিমা, এই মধুরিমাকে প্রচুর চ্যাট আছে মধুরিমার। বিপাশা দেখি কখনো চন্দনদার ফোনও চেক করে না, নাকি এতটাই বিশ্বাস স্বামীর ওপরে যেসব ভাবতেও পারে না। এই তো লেখা, লাইনে লাইনে লেখা, চন্দনদার লিখেছে, সোনা আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না, সোনা আমার ঘুম আসছে না। ওদিক থেকেও তো উত্তর আসছে, আর কতদিন আমাকে এভাবে ফেলে রাখবে? তুমি আমাকে বিয়ে করেছো কিন্তু সবার সামনে নিয়ে যেতে পারো না। বিয়ে করেছে? বিয়ে? ইমিডিয়েটলি ফোন নাম্বারটা নিতে হবে। লক্ষ্মী মিষ্টি এসে গেছে, এসে গেছে চা। দে 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 দে, দেখি কেমন হয়েছে, দেখি ওকে দে। হ্যাঁ শোন, ধরো। রাখো নিচ্ছি। আসলে ও মনে প্রাণে তো এটাই বিশ্বাস করে যে চন্দন ওকে খুব ভালোবাসে। সত্যি তো তাই, আমরা তো তাই দেখেছি। वही तो उस दिन भी तो बिपाशा दी बोल छिलो ना कि और मायके में सबाई कितना पैसा वाला आछे, कितना बड़ा आदमी आछे, फिर भी वो एखाने एसे থেকেছে। हम लोग को तो पता ही है क्यों, है ना? सिर्फ एक ही वजह से, और वो हलो चंदनदा। बिपाशा दी चंदनदा के अनेक 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 प्यार करे, और बिपाशा दी तो ये भी बोले कि चंदनदा ओके अनेक प्यार करे, इस घर में सबाई ओके एतो प्यार करे जे वो इंस्पिरेशन पाए इतना सब कुछ करार एखाने थाकार। और ओर काछे सबसे बड़ी बात की आछे जानो, चंदनदा। चंदनदार मतो इंसान ओर काछे आर केउ नेই। बिपाशा दी तो एटाও বলেছে कि चंदनदा कभी किसी लड़की की तरफ देखा तक नहीं है और ना कभी देखेगा। अब तुम लोग ही बताओ, इतना कॉन्फिडेंटली वो ये सब कुछ बोलते पारे, फिर কি করে এটা गलत হতে পারে শিমুল? ব্যাপারটা যদি ভুল হতো না আমি সবথেকে বেশি খুশি হতাম, কিন্তু সেটা নয় গো। আমি নিজে চোখে সব দেখেছি। চন্দনদা যখন রান্নাঘরে গিয়েছিল ফোনটা ফেলে গিয়েছিল, আমি ওদের সমস্ত চ্যাট দেখেছি। একটাই ভুল হয়েছে যে কোনো স্ক্রিনশট তুলতে পারিনি, তাহলে তোমাদের দেখাতে পারতাম, কিন্তু নাম্বারটা আমার কাছে আছে। তাহলে কি করবি, একটা ফোন করবি? কর কর, এখনই ফোন করে কি বলবো? पर এটা কি বিপাশা দিকে জানাতেই হবে? হ্যাঁ না না, ওকে তো একদমই বলা যাবে না, মাথা খারাপ নাকি? কিন্তু সারা জীবন একটা মেয়ে এত বড় একটা অন্যায় হচ্ছে, সে কিছুই জানবে না, এভাবে সারা জীবন ঠকে যাবে। কিন্তু দেখ শিমুল, ও তো ভালো আছে চন্দনের সঙ্গে, শুধু শুধু আমরা এটা বলে ওর সংসারটা ভেঙে দেবো? কি বলছো বলো তো সুচরিতা দি, তুমি কি বলতে চাইছো? চন্দনদা তাকে ভালো রাখে বলে, তার সমস্ত কিছু মেনে নেয় বলে এত বড় সত্যিটা বলবো না? আর বিপাশা দি যদি জানতে পারে যে আমরা সমস্তটা জানতাম, জানার পরে ওকে কিছু জানাইনি, আমরা কি করে ওর সামনে দাঁড়াবো সেটা ভাবতে পারছো? पर शिमूल, पहले हम लोग को ना सबूत इकट्ठा करना पड़ेगा, उसके बाद बिपाशा दी के जाना ही। हाँ এক্স্যাক্টলি, আমারও তাই মনে হচ্ছে। তাহলে একটা কাজ কর, ফোন কর। এখন তো বিপাশা নেই, এই সময় ফোনটা করে নে। এই আমার ফোন দিয়ে না ফোন করা যাবে না, আসলে আমি এই বাড়িতে আছি তো, চন্দনদা আমার নাম্বার জানে, আমার নাম্বার থেকে ফোন করলে ব্যাপারটা ঠিক হবে না, বরঞ্চ তোমাদের কারোর একটা নাম্বার থেকে ফোন করো। আজই করতে হবে ফোন? হ্যাঁ এখনই ফোন করতে হবে? হ্যাঁ কর, আজ করলেও করতে হবে, কাল করলেও তো করতে হবে। যেটা সত্যি সেটা তো সত্যিই থাকবে, বল, কাল করলে তো সেটা বদলে যাবে না, এখনই কর।
এটা ঠিকই বলেছ, সত্যিটা সত্যিই থাকবে, সেটা বদলে যাবে না। সত্যি এটা না কোনোভাবে মেনে নিতে পারছি না রে। আমিও সত্যি মেনে নিতে পারছি না, আমি তো ভাবতেই পারছি না। না না, দুদিন পরে পরে বলে কিছু হয়ই না। যে কথাটা বলার সেটা আজকে বললেও যেটা হবে, দুদিন পরে বললেও একই ব্যাপার হবে। তাহলে তুই এখনই বলবি আমাকে, বল। বিপাশা দি, আরে সেরকম কোনো ব্যাপার নয়। বিপাশা কি বলবে বলো তো, কিছু থাকলে তো বলবে। বিপাশা দি, তুমি না টায়ার্ড হয়ে এসেছো, চায় পিও না। শিমুল, এই শিমুল, যাও চায় বানা খেলাও। যা যা। হ্যাঁ সেই ভালো। না, কোনো ভালো টালোর ব্যাপারই নেই, চা হবে না এখন। আগে তুই আমায় কথাটা বলবি, তারপর চা করতে যাবি। বল। তুমি চন্দনদাকে খুব ভালোবাসো তাই না? এটা কি অদ্ভুত প্রশ্ন হলো শিমুল। হ্যাঁ, অবশ্যই ভালোবাসি। প্রচার আমার আছেটাই বাকে, খুবই ভালোবাসি। चंदन दा भी तुम्हें उतना ही प्यार करे, है ना? তোরা না যে কি যে বল, জানিস না জানো। হ্যাঁ ভালোবাসে তো, খুব ভালোবাসে। বিপাশা 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 ছাড়া তার জগৎ অন্ধকার। সত্যি কথা বলতে কি জানিস তো, ওই একটা মানুষের কাছ থেকে আমি এতটা ভালোবাসা পেয়েছি বলেই এই পুরো সংসারটা আমার কাছে স্বর্গ মনে হয়। দেখিসই তো, সকাল থেকে ঘরে বাইরে কত কাজ করি, 69 সব কাজই তো করি, কিন্তু আমার এক ফোঁটাও বিরক্তি লাগে না। কারণ আমি এটুকু জানি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই দুটো মানুষ আমাকে আশ্রয় করে বেঁচে রয়েছে। শিমুল, আমার না এবার খুব নার্ভাস লাগছে রে। কি হবে বলতো? যেরকম একটা অন্যায় করতে পারলো, এরকম একটা ঘটনা ঘটাতে পারলো, তার নার্ভাস লাগছে না, এদিকে তোমার নার্ভাস লাগছে। नहीं शिमूल, আমার মনে হচ্ছে কি अभी भी কোথাও একটা গলতি হচ্ছে। হ্যাঁ দেখো, চন্দন দা जैसा आदमी ऐसा काम করতেই পারে না। দেখো, এটা যদি ভুল হয় না, সব থেকে বেশি আমি খুশি হব, কিন্তু যা হলো সব তো তোমাদের সামনেই হলো। শুনলে তো, ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে মধুরিমা কথা বলছে কিনা। হ্যাঁ বলার পরই আমি ফোনটা কেটে দিয়েছি। তারপর কতবার কল ব্যাক করেছে বলো তো, আমি ফোনটা তুলিনি। দেখো, এতেই বোঝা যায় যে মধুরিমা বলে একটি মেয়ের অস্তিত্ব আছে। আমি তো ভাবতেই পারছি না। বিশ্বাস কর, কাল তোর কাছ থেকে এই কথাটা শোনার পর থেকে রাতে ঘুমোতে পর্যন্ত পারিনি। আজকে বিপাশাকে কি বলে বেরোলি? কি আর বলবো, বুজুং বাজুং দিয়ে এসেছি। বললাম যে পুতুলদির বিয়ের কিছু কেনাকাটা আছে, কলকাতায় যেতে হবে, আমি সুচরিতা দিকে নিয়ে যাচ্ছি। আর শীর্ষাদ তো কলকাতায় অফিস, ও ওখান থেকে আমাদের জয়েন করবে। এটা শুনেও আসতে চাইলো না তোর সঙ্গে? না, কেন আসতে চাইলো না জানো? আজকে দুপুরবেলা চন্দনদা বাড়িতে খাওয়া দাওয়া করবে, তাছাড়া চন্দনদার ওই বোনঠনরাও সব আসবে, তাই রান্না বান্না করতে হবে, সেই কারণেই ও। আগে ভালোবাসা হয়েছে, তারপরে বিয়ে হয়েছে, তারপরে বাচ্চা হয়েছে, আগেই তো বাচ্চাটা হয়ে যায়নি। আপনি সবকিছু জেনে শুনে এরকম একটা গন্ডগোলের মধ্যে ঢুকলেন কি করে বলুন তো? এ তো খুব জটিল ব্যাপার। আর আপনি তো জানেন চন্দনের আইডেন্টিটি। সবকিছু জেনে শুনে কি করে আপনি ওকে বিয়ে করলেন? আমি বিয়ের আগে সবটা জানতাম না, বিয়ের পর আমি সবটা জানতে পেরেছি। और जानने के बाद भी আপনি চন্দন দাকে মাফ করে দিলেন? আর কি করবো বলুন তো, একবার যখন বিয়েটা হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই, আমার আর ফিরে যাওয়ার উপায় নেই। আর তাছাড়া ও আমাকে বলেছে ওর বিবাহিত জীবনে ও কতটা অসুখী, খুব তাড়াতাড়ি ওদের ডিভোর্স হয়ে যাবে। তারপরে তো जो বলছেন আপনাকে, ও সব আপনি বিশ্বাস করে নিচ্ছেন? নিজের স্বামীকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো? এই একই কথা যদি বিপাশাদি বলে যে নিজের স্বামীকে বিশ্বাস করবো না তো আর কাকে করবো, তখন আপনি কি বলবেন? ওরা বেড শেয়ার করে না, ওরা অনেক দিন ধরেই আলাদা থাকে। ওরা কিন্তু খুব হ্যাপি কাপল, মানে লোকজন অন্তত তাই জানে। লোকজন জানতে পারে, তারা তো আর ওদের বেডরুমে গিয়ে উকি দিচ্ছে না। ধরে নিন আমি উকি দিই, আমি তো ও বাড়িতেই আছি, তাই আমি জানি ওরা দুজন কিন্তু এক ঘরেই শোয়। বিশ্বাস করি না। আপনি আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছেন বলেই এইভাবে কথা বলছেন। দেখুন, আপনিও একটা মেয়ে, আমরাও মেয়ে। মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভেঙে দেবো এরকম তো আমরা ভাবতেই পারি না। আর আপনি এইরকম একজন মানুষের সঙ্গে রয়েছেন যে দ্বিচারিতা করছে, একই সঙ্গে আপনার সঙ্গেও সম্পর্ক রাখছে, ওদিকে বিপাশার সঙ্গে সম্পর্ক রাখছে। আপনার মনে হয় না যে এরকম একটা মানুষের মুখোশ টেনে ছেড়ে দেওয়া দরকার?
অন্তত আমাদের তো তাই মনে হয়। আর সেই জন্যই আমরা এখানে এসেছি আপনার সঙ্গে কথা বলবো বলে। দেখুন, আমার একটা বাচ্চা হয়ে গেছে, এখন আমার আর ফিরে যাবার উপায় নেই। আমার বাপের বাড়ির সাথেও আমার সম্পর্ক তেমন ভালো নয়, আমি ওখানে ফিরে যেতে পারবো না। তাছাড়া আমি চন্দনকে খুব ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমাদের মধ্যে ভালোবাসা আছে। আমি আমি মানছি ও লুকিয়ে লুকিয়ে বিয়েটা করে ফেলেছে, কিন্তু ভালোবাসে বলেই তো বিয়েটা করেছে বলুন। আর ও এখনো পর্যন্ত আমাকে খুব ভালোবাসে, ওর ভালোবাসা নিয়ে আমি কোনো সন্দেহ প্রকাশ করতে পারবোই না। ওর তো সত্যি এমার্জেন্সি থাকে শিমুল, জানিস তো। ওকে এরকম হুটপাট করে বেরিয়ে যেতে হয়, আগে থেকে বলে কয়ে যেতে পারে না সব সময়। ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ না, ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী চলতে হয়। কোন ডাক্তার কখন অ্যাপয়েন্টমেন্ট দিল, সঙ্গে সঙ্গে ছুটে যেতে হলো, এটাই তো কাজ। আর শুধু একটা এরিয়ারও তো ব্যাপার না, অনেকগুলো এরিয়ার দায়িত্ব রয়েছে, অনেকগুলো এরিয়ায় ঘুরে ঘুরে কাজ করতে হয়, কতটা ট্রাভেল করতে হয়। তাই জন্যই তো। ঠিক আছে, যদিও যেতে না পারে, পারলো না, আমি যাব, মাও তো যাবে। তা তুমি কি আজই বেরিয়ে যাচ্ছ চন্দনদা? হ্যাঁ, আজই তো চলে যাচ্ছে। কালকে বিয়ে, কালকে তো আসতে পারবে না রে, কাল তো ফিরতে পারবে না। আরে ঠিক আছে বাবা, আমি তো যাব বলছি, আমি তো যাব। না, ও গেলে আমাদেরও ভালো লাগতো, তাই আর কি। আমার সাথে তোমাদের কি? না, আমি গেলে ভালো লাগবে, আমি না গেলে তোমাদের খারাপ লাগবে, বুঝতে পারছি না ব্যাপারটা। বারে, তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। তুমি আমাদের কত কাছের লোক, কত আপন। তুমি কি ইয়ার্কি মারছো নাকি আমার সঙ্গে? না, যা তা করছিস, জানিস তো, যা তা করছিস। তোরা তো সত্যি এই যে শীর্ষাটা, এত তো বদমাইশ ছিলি না তুই। হ্যাঁ, এই শিমুলটার পাল্লায় পড়ে হয়েছিস না। আর তুমিও বাপু পারো বটে, ওরা ইয়ার্কি মারছে আর তুমিও রেগে যাচ্ছ। ওই আগে তো এরকম রাখতে না। ওদেরকে বলে দাও যে আমি এত ইয়ার্কি পছন্দ করি না। সিরিয়াস কথা বলবো? ধরো আমরা যদি এখন সিরিয়াস কথা বলি তোমার সম্পর্কে, মানে আমরা তোমার ব্যাপারে যা যা জানি সেই সবটা যদি উজাড় করে দিই বিপাশাদির সামনে, তোমার ভালো লাগবে? কি জানো তোমরা? কি বা বলবে? কি জানে না সেটা জিজ্ঞেস করো। হ্যাঁ চন্দনদা, বলবো। তোরা কিন্তু খুব বিচ্ছু হয়েছিস, জানিস তো। কেন ওকে এরকম ভাবে খ্যাপাচ্ছিস তোরা? ও নার্ভাস হয়ে যাচ্ছে কিরকম, দেখতো। আরে 10টা না 5টা না একটা মাত্র বড় আমার। চুপ কর। চন্দনদা, তোমারও নিশ্চয়ই তাই। 10টা না 5টা না একটা মাত্রই বউ তো, একটা মাত্রই তো। এত ইয়ার্কি মেরো না তো, এত ইয়ার্কি আমি পছন্দ করি না। তোমার জীবনে নাকি এত স্ট্রেস? হ্যাঁ, তারপর এত ইয়ার্কি আসে কোথা থেকে? কখনো সিরিয়াস হতে ইচ্ছা করে না? না, কে বলেছে তোমাকে ইয়ার্কি মারছি? আর এরকম কি হতে পারে না, জানতে চাইছি যে তোমার একটা বউ, দুটো বউ, নাকি আরো অনেকগুলো বউ আছে। দেখি একটু ঘোরো ঘোরো, আমার দিকে ঘোরো। ফোন এসছে। হ্যাঁ ধরছি, দেখি। বসো তো, তুমি বসো এখানে। দাঁড়ো দেখি কে ফোন করলো। হ্যালো হ্যালো, বৌদি, শিমুল বৌদি, আমি আমি শ্যামল বলছি। ওই আমার কাছে তোমার ফোন নম্বরটা ছিল তো, তাই তোমাকে ফোন করছি। বলছি পরাগদা না, ম্যাসিভ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? মানে বাড়িতে যে কাকে ফোন করবো কিছুই বুঝতে পারছি না। পলাশও তো এর মধ্যে, এই বিয়ের মধ্যে নেই। কোথায় আছে, ফোন ধরবে কি ধরবে না, আমি কিছুই বুঝতে পারছি না। আর মাসিমাকে বা কাউকে জানাতে চাইছি না, তাই তোমার নম্বরটা ছিল, তাই তোমাকে ফোন করলাম। কি 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 হয়েছে একটু ঠিক করে বলবে? একই বাইকে আমি আর পরাগদা ছিলাম, আমি লাফিয়ে বেরিয়ে যেতে পেরেছি। পরাগদার সঙ্গে না ডিরেক্টলি অ্যাক্সিডেন্ট হয়েছে। পরাগদা খুব খারাপ কন্ডিশনে আছে, তাই তোমাকে ফোন করলাম বৌদি। এক্ষুনি লোকজন চলে আসবে, পুলিশকে ওরা ফোন করেছে।
পুলিশ হয়তো এসে এক্ষুনি পরাগদাকে নিয়ে হসপিটালে নিয়ে চলে যাবে। বিয়ে বাড়ির মধ্যে আমার মাথা ঠিক নেই, তাই তোমাকে ফোন করলাম। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি। তুমি মিষ্টি নিয়ে বাড়িতে যাও, তোমাকে পারতেই হবে শ্যামলদা। আমি যদি পারি, তুমি কেন পারবে না? আরে তুমি তো পারবে, তুমি তো ওর এক্স ওয়াইফ। ওই বাড়ির সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, ওই বাড়িতে আমি থেকেছি। সবার সঙ্গে তো আমার এক্সের সম্পর্ক নয়। দেখো দেখো শ্যামলদা, প্লিজ তুমি মিষ্টিটা নিয়ে যাও, বাড়িতে কাউকে কিচ্ছু জানিও না। পুতুলের বিয়েটা অন্তত মিটে যাক, তারপর দেখা যাবে। এখনো পালস আছে, ডাক্তারবাবু যা বলার বলবেন। আমার মনে হচ্ছে কেসটা খুব সিরিয়াস। বাঁচবে না বলতে চাইছেন তো? আপনারা এবার এতক্ষণ আসেননি কেন স্যার? আপনাদের তো অনেক আগে খবর দেওয়া হয়েছিল। দেখুন, আমরা তো কাছাকাছি ছিলাম না, খবরটা পাওয়ার পর আসতে তো সময় লাগবে। আচ্ছা, যা করার তাড়াতাড়ি করুন। আচ্ছা, আমারও তাই মনে হয়, কিন্তু একটু তাড়াতাড়ি ওনাকে নিয়ে যাওয়ার যদি ব্যবস্থা করেন স্যার, তাহলে খুব ভালো হয়। আসলে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তো এরপরেও যদি ওনাকে নিয়ে যাওয়া না হয় তাহলে ট্রিটমেন্টটা শুরু হতে দেরি হবে। বাঁচার যেটুকু আশা ছিল সেটুকুও হয়তো পাবো না আমরা। একটু যদি দেখেন প্লিজ। আর আমাদের মানসিক অবস্থা তো বুঝতেই পারছেন, ওর দিদির বিয়ে আজকে বাড়িতে। কি বললেন? বিয়ে? হ্যাঁ, বিয়েটা হবেই, বিয়েটা কোনোভাবেই আটকানো যাবে না। শ্যামলদা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না গো। হ্যাঁ যাচ্ছি। এখন তো যত চাপ আমার। তোমাকে এটা পারতেই হবে, তোমাকে এটা করতেই হবে। দেখো, পুতুলদের বিয়ে, তবে হ্যাঁ, তোমার মুখ থেকে যেন কোনোভাবেই কথা না বেরোয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি তোমাকে বলে দিচ্ছি। আর দেখো, বিয়েতে যারা নিমন্ত্রিত আসবে তাদের যেন কোনো ত্রুটি না হয়, সেটা কিন্তু একটু দেখো। হ্যাঁ, তুমি যাও, তুমি বাড়ি যাওয়ার দেরি করো না। বলছি বৌদি, কাকিমাকে? না, কাকিমাকে জানানো যাবে না। কাকিমা জানলে নিজেকে সামলাতে পারবে না, আর আমিও তো ওখানে নেই, আমরাও কেউ নেই। কাকিমাকে সামলাবে কে? তাই বলছি, কাউকে কিচ্ছু বলো না প্লিজ। দাদা, তুমি কাউকে কিচ্ছু বলো না, তুমি যাও। হ্যাঁ, মিষ্টিটা নিয়ে যাও, দেরি করো না, আমি তোমায় হাত জোর করে বলছি, তুমি যাও। ঠিক আছে আমি যাচ্ছি। কি বলছেন আপনি? এরপরেও বাড়িতে বিয়েটা হবে? হ্যাঁ, হবে। দেখুন, এটা যেমন একটা জীবনের বড় ঘটনা, ওটাও একটা জীবনের বড় ঘটনা। বিয়েটা যদি না হয় তাহলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। বিয়েটা হতেই হবে। আর স্যার, ওদের অবস্থাও তো ভালো নয় স্যার। এই যে একটা বিয়ের জন্য সব জোগাড় যন্ত্র করেছে, এমন নয় যে পরের বিয়েটা যদি আবার অ্যারেঞ্জ করতে হয় সবকিছু অ্যাফোর্ড করতে পারবে। তাই স্যার বলছি, স্যার খুব বড় ক্ষতি হয়ে যাবে। ওকে নিয়ে যান না স্যার, কেন দেরি করছেন বলুন তো? চলো। ও সুচরিতাদি, বলছি এবার চলো, আর দেরি করে ঠিক হবে না। এখনই যাব? হ্যাঁ হ্যাঁ, শোনো না, আমাদের বড় রাস্তা অবধি তো হেঁটে যেতেই হবে, কিছু করার নেই। ওখানে গিয়ে না হয় ক্যাব ধরে নেবো। আচ্ছা স্যার, একটা কথা বলছি, লোকাল হসপিটালেই নিয়ে যাবেন তো? দেখুন, এখন তো আর কিছু করার নেই, আর এরিয়া আমাদের এইটাই, তাই আমরা এখানেই দেবো। আমার মডার্ন হওয়ার কোনো দরকার নেই মা, মডার্ন হতে চাই না আমি। হ্যাঁ, মডার্ন হলে নে কি হবে দেখছিস না? আমার দশা দেখ, ওদিকে আমার পলুটা সে তো এই বিয়েতে রইলই নে। সে যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সেই জানে, আর ভগবান জানে, আমি জানি না। আচ্ছা ও তুতুল, সন্ধে হয়ে যাচ্ছে, পুতুলকে সাজানোর সময় হয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না তারা এখনো কেউ নেই, আমার মাথায় এত কিছু দিচ্ছে না, আমি আর পারি রে বাপু। জেঠিমণি, আমার বাবা তো এসেছে, সে তো সব তত্ত্বাবধান করছে। জানি রে মা, তোর বাবা এসেছে, সে সব তত্ত্বাবধান করছে, আমি সব জানি, তাতে অতিথি যারা আসবে তাদের কোনো অসুবিধা হবে না, আমি তাও জানি। কিন্তু বিয়ের কাজ তো অনেক রকমের কাজ থাকে। এরকম পরিণতি হবে ভাবা যায় না। এরকম একটা মর্মান্তিক ঘটনা, জানো তো, সবে পরাগের মা বলতে শুরু করেছিল যে ছেলেটা শুধরোচ্ছে, ছেলেটা ভালো হয়ে উঠছে আস্তে আস্তে। সেখানে তার মাকে গিয়ে যদি এরকম একটা ঘটনা শোনাতে হয়, ভাবতে পারছো কি অবস্থা হবে? সত্যি ভাবতে পারছি না, কি ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটলো বলতো। আমার তো অন্য ভয় হচ্ছে, পাড়ার জানো তো কেউ হলেও দেখেছে, কেউ গিয়ে না বাড়িতে খবরটা দিয়ে দেয় শিমুল। বিপাশা দি, ওটা তো আমাদের পাড়া না, পাশের পাড়া, সেখান থেকে কে উপজে এসে বলবে বলো তো? তবে হ্যাঁ,
ছোট জায়গা তো, কথাটা চাউর হলেও হয়ে যেতে পারে। কি করব বলো তো, কিছু কি করার আছে? আমাদের তো কিছু করার নেই। আমি শুধু চাইছিলাম পুতুলদির বিয়েটা যেন নির্বিঘ্নে হয়ে যায়। আর ওই ছেলের বৌদিকে দেখেছো তো, কোনোভাবেই চায় না এই বিয়েটা হোক। এই বিয়ে নিয়ে একদমই খুশি না, সুযোগ পেলেই না বিয়েটা ক্যান্সেল করে দেবে, সেটাই আমি চাই না। আহারে বেচারি কত আশা করে আছে এই বিয়েটা নিয়ে। না গো, পুতুলদিকে আমি কোনোভাবে কষ্ট দিতে পারবো না। শিমুল, এই তো খানিক্ষণ পর থেকে আবার তোরও খোঁজ পড়বে বাড়িতে, কি করবি তুই? কি করব দেখো, আর একটু এখানে থাকি বুঝলে তো, একটু খোঁজ খবর নি, দেখি কি হচ্ছে, তারপর না হয় ফিরে যাবো। पर तुम क्या सोच रही हो शिमूल? ওখানে যাবে কি তুমি? যেতে তো হবেই, না গিয়ে কি করবো বলো তো? কি উপায় আছে আর? ওখানেও তো সমান গুরুত্বপূর্ণ। আর এখানেই বা আমরা সবাই মিলে থেকে কি করব? যা করার তো ডাক্তারবাবু করবেন, ট্রিটমেন্ট করবেন, অপারেশন করবেন। একজন কাউকে থাকতে হবে, কিন্তু সেটা যে ওকেই থাকতে হবে তার তো কোনো মানে নেই। কেউ একটা থাকলেই হলো। আর অপারেশনটাই বা কখন শুরু করবে তাও তো বুঝতে পারছি না। আচ্ছা একটা কাজ করি, দাঁড়া, একটু তো সময় পাবো, তারপর ভেবে দেখছি। এদিকটা একটু সেটেল হয়ে যাক, তারপর নয় আমরা ওই বাড়ি চলে যাবো। ঠিকই বলেছ, এই দিকটা একটু দেখে নি, তারপর না হয় যাবার। দেখো ওখানেও তো যেতে হবে, পরাগের মা সব একা সামলাতে পারবে না, দেখি কি হয়। হ্যাঁ ওই দেখো বৌমারা এসে গেছে। কি কথা বৌমা, কোথায় গিয়েছিলে গো? উফ, বলা নেই কওয়া নেই, এ বাড়িতে খাওয়া দাওয়ার পাট চুকলো তোমরা কেউ করতেও নেই, কি হলো গো? হ্যাঁ, বিপাশাদির বাড়ি গিয়েছিলাম। ও তুই একবার সে কথা বললে বটে যে তোমরা ওই সাজগুজ, কিন্তু কেউ তো সাজগোজ কিছু করনি, তাইলে কি করলে এতক্ষণ ধরে বিপাশার বাড়িতে? সাজগোজ তো কেউ কিছু করো না। এই একটু গল্প করছিলাম তো, গল্প করতে করতেই কেমন করে যেন সময় চলে গেল। ও কি কথা বিপাশা, বিয়ে বাড়িতে তোমরা ও বাড়িতে বসে বসে এতক্ষণ গপ্প করলে? আমি তোমাদের কেন সকালবেলা আসতে বলেছিলাম জানো? তোমাদেরকে দিয়ে আমার অনেক কাজকর্ম আছে গো। দেখো আমার তো সকলের থেকেও কেউ নেই না, তোমরাই আমার ভরসা। তোমরা যদি একটু না করো আমার সাথে সাথে হাতে হাতে, তাইলে তো তোমার ননদের বিয়েটা হয় না। তাই বলছিলাম পুতুলের বিয়েটা হয় কি করে বলো? শিমুল, তোমার কি শরীরটা খারাপ করছে? হ্যাঁ না তো, শরীর কেন খারাপ করবে? না মানে মুখ চোখটা কেমন শুকনো শুকনো লাগছে তো তাই। আরে মুখ চোখ শুকনো হবে না, দেখো দেখি সেই সকাল থেকে নাওয়া নেই খাওয়া নেই ছুটে যাচ্ছে। তুমি খেয়েছো? আমি কেন খাবো গো? তোমাদের কারোর খাওয়া হয়নি, কারোর পেটে কিছু পড়েনি, আমি খেয়ে নেবো? কখনো খেয়েছি তাই? তাছাড়া আমার তো মেয়ের বিয়ে, মেয়ের বিয়ের দিন মাকে কিছু খেতে হয়। কাকিমা আপনি কিছু খেয়ে নিন, না খেলে তো চলবে না বলুন। हाँ काकीमा कुछ खा लीजिए ना। আচ্ছা আমার খাওয়া নিয়ে তোমরা কেন ব্যস্ত হচ্ছে বলতো মা? তোমরা নিজেরাই তো কিছু খাওনি, যাও 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 খেয়ে নাও গে, যাও। শোনো, ঠাকুরকে বলবে ওই তোমাদের জন্য না বলে দেওয়া আছে খাবার তুলে রাখতে, তোমাদের খাবার দিয়ে দেবে এখন। হ্যাঁ যাও খেয়ে নাও, দেরি করো না দেরি করো না। ও বৌমা যাও যাও যাও। মরতে যাবে কেন? বালাই শার্ট। এই বসো তো, বসো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু এবার সাজগোজ করতে হবে তো নাকি? সাজবো তো। এসো। আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে না একদম বেশি ভাবেরো না, বুঝতে পেরেছো তো? আমার বিয়ে হয়ে যাক আর যাই যাক না কেন, আমি কিন্তু ছাড়বো না, আমার হাতেই রাস থাকবে, বুঝতে পেরেছো তো? আমি সব কিছু যেমন করতাম আগে আমি বলবো সব। তোমার শাশি পাওনি আমাকে, যে আমি একদম তোমার কথায় গলে যাবো, বুঝতে পেরেছো তো? বেশি করো না একটু। বাবা রে বাবা, বিয়ের কোণে এত কথা বললে সাজাবো কি করে বলো তো? শিমুল একবার ফোন করবো? হ্যাঁ ফোন করে খবরটা নাও, দেখো কি অবস্থা। ওই কাকে ফোন করবি রে? বুঝতে পেরেছি শত দূর কথা হচ্ছে এখানে।
শতদূর এলো না কেন ভালো মানুষের ছেলে? হ্যাঁ, শতদূর তো আসার কথা ছিল। ওর পা ভারী হচ্ছে, আমি বুঝতে পেরেছি। শতদূর ঠিক আছে, ওকে আসতে হবে না। শতদূর কথা হচ্ছে না, তুমি তো চুপ করে বসবে, না হলে সাজাবো কি করে? তাহলে কাকে ফোন করছে ও? আর তুমি এত চেতন চেতন করে কথা বলছো কেন আমার সাথে? হ্যাঁ, তুমি সাজতে পারবে না, তোমাকে সাজতে হবে না। যাও। সাজতে হবে না তোমাকে? কেন আসবে না পুতুলদি? বিয়ে হয়ে গেলে কেউ আসে না নাকি? মা আছে তো, আসতে হবে না এখানে? তো মা আছে তো কি হয়েছে? আমি শুধু মা বুড়ির কাছে আসবো নাকি? আমার বউ তো আর এ বাড়িতে থাকবে না, আমি এসে কি করবো? এভাবে বলে না ও পুতুলদি, লক্ষ্মী দিদি আমার। তুমি তো সব বোঝো, একটু বোঝার চেষ্টা করো না গো। একটা বিপদের মধ্যে আছি, একটু বোঝো। দেখো, তোমার সাথে তো এর আগে কখনো আমি এরকম ব্যবহার করিনি, বলো। তো কি হয়েছে রে? কিছু একটা অঘটন হয়েছে বুঝতে পারছি, কিন্তু বলো না বৌদি ভাই। আমাকে বল কি হয়েছে, আমাকে বল। ওই পরে বলবো, হ্যাঁ পরে বলবো। শোনো পুতুলদি, সন্ধে লগ্নে বিয়ে, কিন্তু হ্যাঁ আর দেরি করা যাবে না। লগ্ন একবার ফেল হয়ে গেলে কিন্তু বিয়ে হবে না। পড়াতে থাকো, পড়াতে থাকো। বিয়ে হবে মানেটা কি? না 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 বাপু, আমি বিয়ে করবই। বাবা, কত কষ্ট করে একটা রাজপুতের মতো বর পেয়েছি আমি। বিয়ে না করলে চলবে নাকি? আমি ঠিক বিয়ে করবো। হ্যাঁ জানি, আমার আমার যাতে একটু কটকটি আছে, তাতে কি হয়েছে? আমার বরটা তো খুবই ভালো, ও তো আমাকে ভালোবাসে না, তাহলে আমার শান্তি। হ্যাঁ পুতুলদি, তুমি এখন মুখে আঙুল দিয়ে চুপটি করে বসো। হ্যাঁ, আর বরযাত্রীরা এলে তুমি কিন্তু কোনো কথা বলবে না। আমি কিন্তু তোমাকে বুঝিয়ে দিলাম, এরপরেও যদি তুমি কিছু করো তাহলে কিন্তু আমরা কেউ কিছু জানি না। আর বৌদি ভাই কিন্তু আরো রেগে যাবে, বুঝেছো? তোমার বৌদি ভাই খালি রাগই করতে পারে, রাগুনি রাগটা। রাগ করেছে, রাগুনি রাঙাম্মা তার চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। আমার বাড়িটা কি ভালো হয়ে গেছে বল শিমুল? হ্যাঁ, আমি জানতাম ও ভালো হয়ে যাবে। শোন, আমার বাড়ি সত্যি সত্যি যদি ভালো হয়ে যায়, তা তুই আবার আমাদের বাবাকে পেয়ে আসবি তো রে? আবার বের করে বল, তুই তো আমাকে বিয়েতে কোনো উপহার দিসনি, তোরে ধর এটাই আমার উপহার। হ্যাঁ, আমাকে দিবি তো? বল বল না রে, দিবি তো? চুপ করতে পারো না? তখন থেকে বলে যাচ্ছি চুপ করো, চুপ